আর যার বেসিকটাই উইক থাকছে সে কি করে 30-30 তোলার কথা ভাবতে পারে। দেখবে তোমরা আস্তে আস্তে তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ঠিকঠাকভাবে কোন চ্যাপ্টারকে আগে পড়লে তোমাদের সুবিধা হবে না হবে প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্রবলেম যে সমস্ত চ্যাপ্টারগুলো থাকছে সেগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এবং সেটাকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভও করতে পারবো। সো আজকে আমি বলবো পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের কিভাবে ম্যাথ পড়তে হবে, ম্যাথ পড়ার সঠিক ধরনটা কি। যেহেতু আমি ম্যাথ পড়াই তাই আমি ম্যাথের পুরোপুরি সাইন্টিফিক ওয়েতে কিভাবে সিলেবাসটাকে সাজালে বেটার ওয়েতে তোমরা পড়াশোনা করতে পারবে সেরকমভাবে আমি সিলেবাসটাকে ডিজাইন করেছি। পিএসসি ক্লার্কশিপে ম্যাথ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং চাকরি পেতে হলে ম্যাথে আমাদের একটা ডিসেন্ট স্কোর করতে হবে। বাট আমরা ম্যাথ পড়তে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হই এবং আমরা আমাদের ম্যাথের কনসেপ্টটাকেও ঠিক মতো তৈরি করতে পারি না, যে কারণে ম্যাথে একটা ডিসেন্ট স্কোর তো দূরে থাকলো, মাত্র 30-এর মধ্যে আমরা 15-20তেই আটকে থাকি। কারণ আমরা ম্যাথটাকে সঠিক ওয়েতে পড়তে পারি না, যে কারণে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় না, আমাদের স্পিডটাও ওঠে না এবং আমরা ভুলভাল ওয়েতে ম্যাথ করি। আলটিমেটলি আমাদের ম্যাথের প্রতি একটা ভয় জন্মে যায় এবং আমরা ম্যাথ থেকে আস্তে আস্তে দূরে চলে যাই। সো আজকে আমি বলবো পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের কিভাবে ম্যাথ পড়তে হবে, ম্যাথ পড়ার সঠিক ধরনটা কি, কিভাবে ম্যাথ পড়লে আমরা ম্যাথের কনসেপ্টটা বিল্ড করতে পারবো এবং খুব তাড়াতাড়ি খুব অল্প টাইমে ম্যাথগুলোকে সলভ করে আমরা ম্যাথে খুব ভালো স্কোর করতে পারবো, আর কিভাবে ম্যাথের কমপ্লিট সিলেবাসটাকে আমরা শেষ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। দেখো, যখনই আমরা ম্যাথ পড়া শুরু করি, ম্যাথ পড়তে গিয়ে প্রথমে আমরা কোনো না কোনো একটা চ্যাপ্টার থেকে শুরু করি, বাট সমস্যা আমাদের এখানে হয়ে যায় আমাদের বেসিক জিনিসগুলো ঠিকঠাক মতো ক্লিয়ার থাকে না। ছোট ছোট আমাদের সমস্যা থেকে যায়, যে কোনো আমাদের ম্যাথ শিখতে হলে প্রথমেই যে জিনিসগুলো দরকার পড়ে সেই জিনিসগুলোতে আমাদের ছোট ছোট সমস্যা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা ইকুয়েশন বানাতে পারি না, ইকুয়েশনটাকে সলভও করতে পারি না, ফ্র্যাকশন কিভাবে ইউজ করতে হয়, পার্সেন্টেজগুলোকে কিভাবে ইউজ করতে হয়, রেশিও জিনিসটা কি সেই জিনিসগুলোকে কিভাবে ইউজ করতে হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সমস্যা থেকে যায়। ছোট থেকে বেসিকই প্রবলেম থেকে যায়, যে কারণে আমরা ম্যাথ পড়তে গিয়েও ঠিকভাবে ম্যাথগুলোকে বুঝতে পারি না এবং একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারকে কানেক্ট করতে পারি না ঠিকঠাক মতো। আর কম্পিটিটিভ লাইনে বেশিরভাগ জায়গাতেই ম্যাথ শেখাতে গিয়ে এই ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করে ডাইরেক্ট চ্যাপ্টারে ঢুকে যাওয়া হয় এবং চ্যাপ্টারের ম্যাথ সলভ করতে গিয়ে চ্যাপ্টারের ধারণা তো দেওয়া দূরে থাকলো, ডাইরেক্ট তারা অঙ্ক তো নিয়ে চলে আসে। তো স্বাভাবিকভাবেই তাদের অঙ্কগুলো করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় এবং বেসিকটাই ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে ওঠে না। আর যার বেসিকটাই উইক থাকছে সে কি করে 30-30 তোলার কথা ভাবতে পারে। তার কাছে 30-30 তোলাটা একটা ইম্পসিবল বলে মনে হয়। বাট বাস্তব হচ্ছে এটাই, কেউ যদি ঠিকঠাক মতো ম্যাথ পড়ে থাকে তাহলে এই আমাদের পিএসসি লেভেলে যে ধরনের ম্যাথ আছে সেই ম্যাথগুলো তুলতে খুব বিশাল কিছু টাইম লেগে যায় না। যে 5 থেকে 6 মাস আমাদের হাতে আছে, এই 5 থেকে 6 মাসের মধ্যে আমরা ম্যাথটাকে খুব ভালো মতো প্রিপেয়ার করে নিতে পারবো। ইনফ্যাক্ট এখানে আমাদের রিভিশন এবং প্র্যাকটিস প্রত্যেকটা জিনিসই ঠিকঠাক মতো করে কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আমাদের সিলেবাসটাকে ঠিকঠাক ওয়েতে সাইন্টিফিকভাবে ডিজাইন করতে হবে। সেখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুলে পড়তে লাগলে হলো না। বেশিরভাগ অফলাইন কোচিং সেন্টারে গিয়ে তোমরা দেখতে পাও যে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়েই শুরু করা হয় প্রত্যেকবার, কারণ একটা স্টুডেন্টকে ইমপ্রেস করতে গিয়ে টাইম অ্যান্ড ওয়ার্ক হচ্ছে বেস্ট চ্যাপ্টার, যেটা ভীষণই ইজি একটা চ্যাপ্টার এবং খুব ইজিলি সবাইকে বোঝানোও যায় এবং 5টা 7টা টাইপ করিয়ে দিয়ে সেই চ্যাপ্টারটাকে শেষ করে দেয় এবং একটা স্টুডেন্টের মনে হয় যে কি সে খুব ভালো মতো ম্যাথ শিখতে পারছে। বাট আলটিমেটলি সে যখন এক্সামের কোশ্চেনগুলো সলভ করতে যায় তার কিন্তু খুব একটা বেশি স্কোর বাড়ে না। সো আমাদেরকে ম্যাথটা এমনভাবে পড়তে হবে যেন আমরা আমাদের বেসিক কনসেপ্টটাকে ইমপ্রুভ করতে পারি। শুধু এটাই না, আমরা আমাদের শর্টকাট কনসেপ্ট তৈরি করতে পারি। দেখো, আমি শর্টকাট ট্রিক্সের কথা বলছি না, কিন্তু আমি বলছি শর্টকাট কনসেপ্টের কথা। আমরা আমাদের বেসিক কনসেপ্টটা ইমপ্রুভ করবো, ইমপ্রুভ করার সাথে সাথে দেখবো আমরা সেই কনসেপ্টগুলোকে একটা শর্টকাট ওয়েতে পড়বো, যেন ম্যাথগুলো আমরা খুব অল্প টাইমের মধ্যে সলভ করতে পারি। শুধু অঙ্ক বুঝলেই হবে না, অঙ্কটাকে বুঝে তাড়াতাড়ি টাইমের মধ্যে করতে হবে, কারণ চাকরি পেতে গেলে আমাদের অঙ্কগুলোকে ভীষণ তাড়াতাড়ি করতে হবে। কারণ কি, আমরা ইজি অঙ্কের মধ্যে টাইম বাঁচাবো এবং সেই টাইমটা গিয়ে দেবো আমাদের যে 4-5টা টাফ কোশ্চেন আছে সেই টাফ কোশ্চেনের মধ্যে গিয়ে আমরা টাইমটা দেবো, যেন আমরা ম্যাক্সিমাম স্কোর করে আসতে পারি। এই কারণে আমি পিএসসি ক্লার্কশিপের ম্যাথের সিলেবাসটাকে এমন করে সাজিয়েছি যেন আমাদের বেসিক শর্টকাট কনসেপ্টগুলো যেন ইমপ্রুভ হয় আর আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারি। আমাদের অ্যারিথমেটিকে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে শুধুমাত্র 2টো চ্যাপ্টারের কনসেপ্ট যদি আমরা ঠিকঠাক মতো দিয়ে রাখতে পারি, তাতে আমাদের 80% অঙ্ক ঠিকঠাক মতো হয়ে যায়। এক হচ্ছে আমাদের পার্সেন্টেজ আর সেকেন্ড হচ্ছে আমাদের রেশিও। এই 2টো চ্যাপ্টারের উপর বেস করে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলো হয়ে যায় এবং এর সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে যেটা হচ্ছে অ্যাভারেজ, যার কনসেপ্টটা আমরা অনেক জায়গাতে ইউজ করতে দেখতে পাই। তো আমাদের এই 3টে চ্যাপ্টারের উপর বেস করে আমাদের 80% অঙ্কই কিন্তু হয়ে যায়। তো সেই জন্য যারা যেখানে ম্যাথ পড়ছো পড়ো, বাট এই 3টে চ্যাপ্টারকে তোমরা ঠিকঠাক মতো করে ক্লিয়ার করে রাখো। তো কিভাবে তোমরা ম্যাথ পড়া শুরু করবে, কোন চ্যাপ্টার দিয়ে তোমরা ম্যাথ স্টার্ট করবে এবং আস্তে আস্তে কোন চ্যাপ্টারে যাবে সেই জিনিসটা আমি এক এক করে তোমাদের বলে দিই। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা পড়লে ডেফিনেটলি 30-30 তোমাদের স্কোর হয়ে যাবে। আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে প্রবলেম বেসড অন এজ, মানে পিতা পুত্রের অঙ্ক। দেখো, আমি তো বললাম পার্সেন্টেজ আর রেশিও আমাদের ভীষণই ইম্পর্টেন্ট, বাট আমি এই চ্যাপ্টারটার কথা কেন বলছি প্রথমে? আর এই চ্যাপ্টারটা দেখবে আমাদের পিএসসি ক্লার্কশিপে মেনশনও করা নেই সিলেবাসের মধ্যে, বাট তুমি কি দেখবে পিতা পুত্রের অঙ্কগুলো এইগুলো দেখবে রেশিওর মধ্যে চলে আসে। আমরা যদি ডাইরেক্ট রেশিও চ্যাপ্টারে ঢুকে যাই তাহলে আমাদের বেশ কিছু জিনিস বেসিকে যেগুলো প্রবলেম বলেছিলাম আমরা ইকুয়েশন সাজাতে পারি না এবং সলভও করতে পারি না। ভগ্নাংশের ধারণাগুলো কেমনভাবে কি থাকে না থাকে
সেই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে অসুবিধে হয়ে যাবে। যে কারণে আমি বলছি আগে তোমাদের এই পিতা পুত্রের অঙ্ক মানে প্রবলেম বেসড অন এজ এই চ্যাপ্টারটাকে আগে করতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে আমরা কি পাবো, একটা রেশিওর ধারণা পাবো এবং আমরা ফ্র্যাকশনের ধারণা পাবো, কিভাবে ইকুয়েশন তৈরি করতে হয়, কিভাবে ইকুয়েশন সলভ করতে হয়, এই জিনিসের ধারণাগুলো পাবো যেইগুলো আমাদের আদার্স চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। এর সঙ্গে তোমাদের পড়তে হবে পার্টনারশিপ, দেখবে এটা আমাদের সিলেবাসেও মেনশন করা রয়েছে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি প্রবলেম বেসড অন এজ, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ। এই দুটো চ্যাপ্টার থেকে আমরা রেশিওর ধারণা, ভগ্নাংশের ধারণা, কিভাবে আমাদের ইকুয়েশন সাজাতে হবে, কিভাবে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে, এই জিনিসগুলো আমরা এখানে জানতে পারবো। আর আমি এই দুটো চ্যাপ্টারই খুব ভালো মতো আমার এই চ্যানেলে বিদ্যাকোষ চ্যানেলে করিয়েছি। শুধুমাত্র তোমরা এই দুটো চ্যাপ্টারই করতে যাবে, তখনই তোমরা বুঝতে পারবে তোমাদের ম্যাথে কতটা ইম্প্রুভ হচ্ছে। নেক্সট আমাদের ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজের ধারণা আমাদের থাকা ভীষণই জরুরি, কারণ আমাদের ম্যাক্সিমাম অঙ্কে এই পার্সেন্টেজ নিয়ে কোশ্চেন হয়ে থাকে। প্রত্যেকটা জায়গাতে দেখবে পার্সেন্টেজগুলো কি ইউজ হয়, আর বেশিরভাগ জায়গাতে যেখানে পার্সেন্টেজটাকে শুরু করা হয়, পার্সেন্টেজ শুরু করাতে গিয়ে তারা জাস্ট ফ্র্যাকশনাল ভ্যালুগুলোর উপর জোর দেয়। বাট শুধুমাত্র ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে পড়ে নিয়ে আমরা পার্সেন্টেজগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমাদের দশমিক মেথডগুলো শিখতে হবে, যেগুলো ভীষণ ইজি। আমরা এখানে যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো বার করছি, এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলোর ইউজটা কি, কেমনভাবে এইগুলোকে ইউজ করতে হয়, প্রত্যেকটা জিনিসই আমাদের ভীষণই ভালো মতো বোঝা উচিত। নাহলে আমরা এই জিনিসগুলোকে অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো না। যে কারণে আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে ভীষণই ভালো মতো খুব ধরে ধরে বুঝিয়েছি, যেমন কি যারা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারো এবং নিজেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথে নিয়ে যেতে পারো। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজের ধারণা আমাদের ভীষণভাবে দরকার পড়ে, অ্যাভারেজের অঙ্ক বেশ কিছু আসে এবং এই চ্যানেলে আমি অ্যাভারেজও কমপ্লিট করে রেখেছি। এই চারটে হচ্ছে আমাদের বেসিক চ্যাপ্টার। এই চারটে চ্যাপ্টারকে তোমরা যদি আগে ঠিকঠাক মতো করে নাও, ভালো মতো বুঝে নাও, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ঠিকঠাক মতো তোমাদের যদি মাথায় থাকে, তাহলে তোমাদের বাকি আদার্স অঙ্কগুলো করতে খুব একটা প্রবলেম হবে না। তোমরা জাস্ট অল্প একটু বুঝে নিলে সেই অঙ্কগুলো ঠিকঠাক মতো করতে পারবে। সো যে যেখানেই পড়ছো পড়ো, বাট এই চারটে চ্যাপ্টারের ধারণাগুলো তোমরা খুব ভালো মতো নিয়ে রাখো। এরপরে আমাদের পড়তে হবে সিম্পল ইন্টারেস্ট, যেটা আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে, বাট এখানে কিন্তু আমাদের কোনো রকমভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা উল্লেখ করা নেই। বাট তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উঠিয়ে দেখতে পাবে যে সেখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু রয়েছে। তো সেই জন্য আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোকেই ভালো মতো করতে হবে। 6 নম্বর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে রেশিও। রেশিওর ধারণা আমরা আগে নিলাম প্রবলেম বেসড অন এজ আর পার্টনারশিপের চ্যাপ্টার থেকে, বাট এবার আসছি আমরা অ্যাকচুয়াল রেশিওতে, কারণ এখানে আমাদের বেশ কিছু টাইপের অঙ্ক হয়ে যায়, যে টাইপের অঙ্কগুলো বুঝতে আমাদের রেশিওর কনসেপ্টের দরকার পড়ে। যে কারণে আমরা রেশিওর কনসেপ্ট তো আগে বিল্ড করলাম, বাকি যে আমাদের এক্সট্রা কনসেপ্টগুলো থাকছে সেইগুলো আমরা এই রেশিও এবং প্রপোর্শন চ্যাপ্টারে এসে সেই কনসেপ্টগুলোকে নিয়ে রাখবো এবং প্রত্যেকটা অঙ্কের টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমরা অঙ্কগুলোকে শিখবো। এবং এই জিনিসটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে প্রয়োজন হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের প্রথম দিকে কিছু নর্মাল অঙ্ক থাকবে, যেটা আমাদের কনসেপ্ট বিল্ড করাবে, এবং তারপরে আমাদের কি আসবে, টাইপ ওয়াইজ অঙ্ক চলে আসবে, যে অঙ্কগুলো প্রত্যেকবার এক্সামে আমাদের দেখা যায়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে তোমরা যে প্রত্যেকবার আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপ থাকে, সেই টাইপ ধরে ধরে কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে থাকে। তো সেই আমাদের জানাশোনা টাইপের অঙ্কগুলো যেন কোনো রকমভাবে আমাদের হাত থেকে ছেড়ে না যায়, এই কারণে আমরা সেই জিনিসগুলোকে সাজিয়ে সাজিয়ে পরপর একদম টাইপ ওয়াইজ পড়বো। এবং যখন আমরা মক টেস্ট দেবো তখন গিয়ে দেখবো আমাদের কোন জায়গায় আটকাচ্ছে, যেখানে আমাদের প্রবলেম থাকবে। আমার যদি অঙ্ক সাজানো থাকে তাহলে আমি বুঝতে পারবো এই টাইপের অঙ্কতে আমাদের সমস্যা হয়েছে। আমি সেই টাইপের অঙ্কগুলো তখন খাতা খুলে বার করবো এবং দেখে নেবো কী কী অঙ্ক রয়েছে, এবং সেই অঙ্কগুলো আমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করে নেবো। তার ফলে কি আমাদের প্রবলেম যে সমস্ত চ্যাপ্টারগুলো থাকছে সেগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এবং সেটাকে খুব তাড়াতাড়ি ইম্প্রুভও করতে পারবো। এই জন্য যখন আমরা সিলেবাসটাকে শেষ করবো সেটাকে আমাদের সাজিয়ে সাজিয়ে গুছিয়ে শেষ করতে হবে। নেক্সট আমাদের 7 নম্বর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট অ্যান্ড লস এমন একটা চ্যাপ্টার যেখানে আমাদের প্রচুর ধরনের টাইপ হয়ে থাকে। এটা আমাদের বিশাল বড় চ্যাপ্টার হয় জেনারেলি, এবং এই চ্যাপ্টারটার বেশিরভাগ অঙ্ক তোমরা দেখতে পাবে পার্সেন্টেজ আর রেশিও দিয়েই তৈরি হয়েছে। মানে যার পার্সেন্টেজ এবং রেশিওর ধারণা ঠিকঠাক মতো ক্লিয়ার হয়েছে, তার প্রফিট অ্যান্ড লস করতে খুব একটা বেশি অসুবিধা হবে না, খুব ইজিলি সে প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো করতে পারবে। 8 নম্বর চ্যাপ্টার ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। মানে আমাদের ট্রেনের অঙ্কগুলো যেখানে থাকে, বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলো যেখানে থাকে। দেখো আমাদের সিলেবাসে কিন্তু এইগুলো উল্লেখ করা নেই, বোট অ্যান্ড স্ট্রিম, ট্রেন, রেসের অঙ্কগুলো এইগুলো কিন্তু উল্লেখ করা নেই। বাট যেহেতু আমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স দিয়ে দিয়েছে, এইগুলোর মধ্যেই ট্রেনের অঙ্ক, বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক এবং রেসের অঙ্কগুলো কিন্তু ইনক্লুড হয়ে থাকে। যে কারণে তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারে আমাদের মোটামুটি 6টা থেকে 7টা কোশ্চেন শুধুমাত্র এই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে এসেছিল, কারণ এটা আমাদের একটা 4টে চ্যাপ্টারের একটা মিলিত চ্যাপ্টার। যে কারণে আমাদের এখান থেকে প্রচুর টাইপের অঙ্ক হয়ে যায়। 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে এলসিএম এবং এইচসিএফ, মানে লসাগু গসাগু। এটা আমাদের খুব ছোট একটা চ্যাপ্টার এবং বেশিরভাগ অঙ্ক আমাদের এলসিএম এইচসিএফ থেকে অপশনের থ্রুতেই হয়ে যায়। আমাদের এখানে অঙ্ক করার প্রয়োজন পড়েই না, কারণ বেশ কিছু অঙ্ক এরকম আসে যেখানে তোমাদের অনেক বড় বড় গসাগু বার করতে দেওয়া হয়, মানে এইচসিএফ বার করতে দেওয়া হয়, সেখানে আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলি। বাট আমি যে মেথডে এলসিএম এইচসিএফ করাই সেই মেথডে আমাদের খুব বিশাল কিছু টাইম লাগে না, অঙ্ক সলভও করতে হয় না অনেক সময়। আমরা জাস্ট অপশন দেখে খুব ইজিলি অল্প টাইমের মধ্যে আমরা জাস্ট অ্যান্সার মার্ক করে আসতে পারি। এবং যখন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবো, তোমরা যদি বলো তাহলে আমি খুব তাড়াতাড়ি হয়তো এই পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেই দেখাবো তোমাদের। সেখানে আমাদের অপশন মেথডগুলো কী করে আমরা ইউজ করি। আমাদের বেশ কিছু অঙ্ক এরকম থাকে যেগুলোতে আমাদের অঙ্ক কোনো রকমভাবে সলভ করতেই হয় না, জাস্ট শুধুমাত্র অঙ্কটা পড়ে অপশনটা দেখে আমরা জাস্ট অ্যান্সার করতে পারি। সেখানে আমাদের প্রচুর পরিমাণে টাইম বেঁচে যায়। যেখানে এত বড় বড় অঙ্ক থাকে যেগুলো করতে হয়তো 1.5 থেকে 2 মিনিটও টাইম লাগতে পারে,
বাট সেই অঙ্কগুলো আমরা খুব ইজিলি শুধুমাত্র 10 সেকেন্ডের মাধ্যমে সেই অঙ্কগুলোকে টিক করে আসতে পারি। আর আমি এর আগে ফুড এসআই এবং ডব্লিউবিপির এই দুটো প্রিভিয়াস ইয়ার সলভ করিয়েছিলাম এবং এই প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করিয়ে বলেছিলাম তোমাদের ওখানে কিভাবে আমরা অপশন মেথডগুলোকে ইউজ করব, কিভাবে আমরা অঙ্ক না করেও আমরা অ্যান্সার বার করে নিয়ে আসতে পারবো। তো তোমাদের যদি প্রয়োজন পড়ে পিএসসি ক্লার্কশিপের এরকমভাবে প্রিভিয়াস ইয়ার আমি সলভ করাবো। 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম, যেখানে আমাদের অনেক কিছু ইনক্লুড হয়ে থাকে, বাট যেহেতু সিলেবাসে আমাদের খুব অল্প জিনিস মেনশন করেছে, নাম্বার সিস্টেমের কথা উল্লেখ করেনি, বাট এর মধ্যে আমাদের ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমাল, রেকারিং ডেসিমাল নাম্বার, এই কয়েকটা জিনিস উল্লেখ করে দিয়েছে। তাহলে শুধুমাত্র আমরা জাস্ট এই কয়েকটা জিনিসগুলোই পড়বো এবং আমরা আমাদের নাম্বার সিস্টেমটাকে কমপ্লিট করবো। নাহলে নাম্বার সিস্টেম অনেকটা বড় একটা চ্যাপ্টার, যে জিনিসটা আমাদের এখানে উল্লেখ নেই সেই জিনিসটা আমরা এখানে ইগনোর করবো এবং যে যতটুকুটা বলেছে ততটুকুটাই সিলেবাস ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করবো। সিলেবাসে তোমাদের কোথাও টাইম অ্যান্ড ওয়ার্কের কথা লেখা নেই, বাট প্রিভিয়াস ইয়ারের ক্লার্কশিপের কোশ্চেন ঘাটলে তোমরা দেখতে পাবে সেখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আমাদের কোশ্চেন ছিল। ইনফ্যাক্ট আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম থেকেও কোশ্চেন ছিল। তো সেই জন্য তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেম মানে নল ও চৌবাচ্চার অঙ্ক এইগুলো কিন্তু ছাড়লে চলবে না, এই চ্যাপ্টার দুটোকেও আমাদের করতে হবে। তো সেই জন্য আমি এই চ্যাপ্টার দুটোকে লাস্টে রাখলাম, যেহেতু আমাদের সিলেবাসে নেই তাই, বাট এই চ্যাপ্টারটা আমাদের করতে হবে সিলেবাসে লেখা না থাকলেও, কারণ এখান থেকেও আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে। নেক্সট 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে সিম্পলিফিকেশন। দেখো অনেকেরই কিন্তু কোশ্চেন থাকে শুধুমাত্র অ্যারিথমেটিকের কথা উল্লেখ করেছে, বাট আমাদের এখানে অ্যাডভান্স ম্যাথ আসে কিনা, অ্যাডভান্স ম্যাথ বলতে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, পরিমিতি, এই ধরনের জিনিসগুলো আমাদের আসে কিনা। দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সিম্পলিফিকেশনের মধ্যেও আমাদের বেশ কিছু অ্যালজেব্রার কনসেপ্ট দেখতে পাওয়া যায়। তো সেই অ্যালজেব্রার কনসেপ্টগুলোকে আমাদের কিন্তু আগে থেকেই নিয়ে রাখতে হবে। খুব বিশাল কিছু এখানে অ্যালজেব্রা পড়ার প্রয়োজন পড়ে না, জাস্ট ফর্মুলা ওরিয়েন্টেড খুব অল্প অল্প জিনিস আমাদের এখানে পড়ে নিতে হবে, বাট সেই জিনিসগুলোকে মিস করলেও চলবে না, কারণ আমাদের এইখানে স্কোয়ারের ফর্মুলা থেকে, কিউবের ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন থাকবে। 12 নম্বর চ্যাপ্টার এবং যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার মেনসুরেশন বা পরিমিতি, যেখানে সিলেবাসে মেনশন করা রয়েছে এরিয়া, কিসের এরিয়া, স্কোয়ারসের এরিয়া এবং রেক্ট্যাঙ্গেলসের এরিয়া। তো এই ক্ষেত্রে দেখো যেহেতু আমাদের এটা উল্লেখ করে দিয়েছে সিলেবাসে, বাট এটা আমাদের অ্যাডভান্স ম্যাথের পার্ট, বাট এটা আমাদেরকে এখানে পড়তে হবে যেহেতু আমাদের এটা সিলেবাসে উল্লেখ রয়েছে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু এই খুব একটা কোশ্চেন এখান থেকে আসেনি। এই বছর যে আসবে না তার কোনো গ্যারেন্টি নেই, সেই কারণে আমাদের স্কোয়ার্স এবং রেক্ট্যাঙ্গেল এই জিনিসগুলোকে একটু ভালো মতো পড়ে রাখতে হবে এবং শুধুমাত্র আমরা এখানে 2Dটাকেই পড়বো, 3D পড়ার দরকার নেই, কারণ শুধুমাত্র এখানে এরিয়ার কথা বলা হয়েছে। আর ডেফিনেটলি আমাদের 3D ফিগারেরও এরিয়া পাওয়া যায়, বাট এখানে যেহেতু শুধুমাত্র আমাদের স্কোয়ার্স এবং রেক্ট্যাঙ্গেলের কথা বলেছে, তাহলে যদি আমাদের পড়তেই হয় তাহলে আমরা শুধুমাত্র 2Dটাকে ঠিকঠাক মতো পড়বো এবং খুব বেশি প্রয়োজন পড়লে আমরা কিউবয়েড এবং কিউব এই দুটো জিনিসের এরিয়াগুলো একটু দেখে নেব কিউবের ক্ষেত্রে। তো এই 12টা চ্যাপ্টারকে যদি আমরা ঠিকঠাক মতো এরকমভাবে যেভাবে আমি পরপর বললাম, তোমরা যদি পরপর এই জিনিসগুলোকে কভার করে যাও, দেখবে তোমরা আস্তে আস্তে তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে ঠিকঠাকভাবে কোন চ্যাপ্টারকে আগে পড়লে তোমাদের সুবিধা হবে না হবে প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর আমি প্রথম থেকে বলে আসছি, যখন তোমরা ম্যাথ শিখবে তোমরা তখন কনসেপ্ট ওরিয়েন্টেড ম্যাথ শেখো, ফর্মুলা ওরিয়েন্টেড ম্যাথ না। ইনফ্যাক্ট আমি অ্যারিথমেটিকের ক্ষেত্রে হার্ডলি 2 থেকে 3টে, খুব বেশি হলে 4টে হয়তো ফর্মুলা দিই, তার বেশি কিন্তু আমি অ্যারিথমেটিকে কোনো রকম কোনো ফর্মুলা দিই না। সো যে কটা চ্যাপ্টার আমি ইউটিউব চ্যানেলে করেছি সেই কটা চ্যাপ্টার তোমরা দেখতে পারো, যেগুলো নেহাতি ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি শুধুমাত্র সেই 1, 2 কি 3টে ফর্মুলা দিয়ে থাকি। সো এই তো গেল সিলেবাস, বাট সিলেবাস শেষ করার পরেও কিন্তু অনেকের অনেক রকম সমস্যা থেকে যাবে, যে তারা হয়তো আগের কনসেপ্টগুলো পড়েছে এবং পরের কনসেপ্টগুলো কিন্তু তাদের মনে থাকছে না। বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু এই প্রবলেমটা হয়েই থাকে এবং এটা ভীষণই জেনারেল প্রবলেম, অনেকেরই হয়ে থাকে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। দেখো যখন আমরা সিলেবাস শেষ করি তখন কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা কিন্তু অনেকটাই কম থাকে এবং এটা ভীষণই স্বাভাবিক। তো সেই জন্য যখন সিলেবাসটা শেষ করছো ঠিকঠাক মতো সেটাকে শেষ করো, বাট কনসেপ্টগুলোকে অ্যাটলিস্ট তোমরা ঠিকঠাক মতো করে রিভিশন করতে থাকো একটু একটু করে। এই জন্য পুরো সিলেবাসটা যখন তোমরা করছো, পুরো সিলেবাসটাকে একবার করলে, একবার করার পর পুরো সিলেবাসটাকে আরও তুমি মোটামুটি 4 থেকে 5 বার শেষ করো। এবার 4 থেকে 5 বার যখন শেষ করবে তখন প্রত্যেকটা অঙ্ককে বারবার করার দরকার নেই। প্রথমবার যখন টিচার করাচ্ছেন তখন তুমি একসাথে সেই অঙ্কগুলোকে করো, এরপরে আরও 2বার তুমি কি করবে, প্রত্যেকটা অঙ্ককে তুমি বারবার নিজে নিজে করো এবং নিজে নিজে করলে এবং 3বারের বেলায় তুমি যখন অঙ্কগুলো করতে যাবে দেখবে যেই অঙ্কতে তোমার আটকাচ্ছে সেই অঙ্কটা তুমি কি করবে, সেই অঙ্কটাতে তুমি মার্ক করে রাখবে এবং প্রত্যেকটা টাইপ ওয়াইজ অঙ্কতে তোমরা মার্ক করে রাখবে। যখন তোমরা রিভিশন করবে প্রত্যেকটা টাইপ তোমাদের যেন ওই মার্ক করা কোশ্চেনগুলোকে দেখেই তোমাদের যেন রিভিশনটা হয়ে যায় এবং 3বারের পরে বাকি যে তোমরা 2বার প্র্যাকটিস করবে শুধুমাত্র এই মার্ক কোশ্চেনগুলোকে তোমরা প্র্যাকটিস করবে আর শুধুমাত্র মক দিতে হবে তোমাদেরকে। আর মক দিতে গিয়েও আমরা কিন্তু অনেক রকম সমস্যা ফেস করি, কীভাবে মক দিতে হবে এবং মক দেওয়ার পরে কীভাবে আমরা মক টেস্টটাকে অ্যানালাইসিস করব। যেহেতু আমাদের আগামী দিনে ফুড এসআইয়ের এক্সামটা এগিয়ে আসছে এবং অনেকেই হয়তো সিলেবাসটা অনেকটা ক্ষেত্রে শেষ করে ফেলেছে এবং তারা এই মুহূর্তে হয়তো এখন প্র্যাকটিস করছে, বাট তাদের সমস্যা হচ্ছে তারা কীভাবে মক দেবে এবং মক দেওয়ার পর সেটাকে কীভাবে অ্যানালাইসিস করবে, এই জায়গাতে তাদের অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে। সো আমাদের নেক্সট ভিডিও থাকছে কীভাবে মক দিতে হয় এবং কীভাবে মক অ্যানালাইসিস করতে হয় এবং আমরা কোথা থেকে পিএসসি ওরিয়েন্টেড মকগুলো পাবো সেই জিনিসগুলো নিয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করব। আর এর আগে আমি ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি ক্লার্কশিপের এবং কীভাবে ক্লার্কশিপের ইংলিশ পড়তে হবে সেই নিয়ে আমি আলোচনা করেছি। তো যারা দেখোনি তারা ডেফিনেটলি সেই ভিডিও দুটো দেখে নিও এবং তোমরা তোমাদের একটা প্রপার প্ল্যানিং তৈরি করে পড়াশোনা করতে পারো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।